নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। খেলা জমে গেছে বন্ধু, খেলা একেবারে জমে গেছে। টান টান উত্তেজনার ম্যাচ। আপনাদেরকে বলছিলাম বেশ কয়েকদিন ধরে যে খেলা কিন্তু জমতে চলেছে, দিল্লির অ্যাকশন শুরু হবে। আপনারা বলছিলেন পুরনো মামলায় কোথায় কিছু হচ্ছে না। পুরনো মামলার দরকার নেই বন্ধু, পুরনো মামলার যা হওয়ার তা তো হয়েছে। নতুন এত মামলা আছে বা আসতে চলেছে যে খেলা কিন্তু জমে উঠবে। এবং কে কোথায় কার কাছ থেকে টাকা নিয়েছে, বেআইনিভাবে নিয়েছে না ঠিকভাবে নিয়েছে, কে কোথায় কোন ঘটনা ঘটিয়ে রেখেছে, এটা তো আর আমি জানি না বন্ধু। এটা যারা জানেন তারা কিন্তু বলছিলেন বেশ কয়েকদিন ধরেই যে দেখুন কোথায় কি কি হয়। এবং এখন একেবারে জমে উঠেছে সরাসরি মুখ্যমন্ত্রীর প্রাণভোমরা প্রতীক জৈন আইপ্যাক। আপনারা অনেক সময় বলেন না আইপ্যাক খেলা ঘুরিয়ে দেয়, আইপ্যাকের খেলাটাই ঘুরে গেছে বন্ধু। আইপ্যাকের বর্তমান যিনি কর্ণধার প্রতীক জৈন, তার 7 নম্বর লাউডন স্ট্রিটের বাড়িতে হানা, তার সল্টলেকের গোদরেজ ওয়াটার সাইড সেক্টর 5-এ 11 তলায় যেখানে অফিস, সেখানটা ঘিরে রেখেছে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে অলরেডি চলে গেছেন এবং খালি হাতে ঢুকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বেরোনোর সময় দেখলাম এত মোটা একটা সবুজ রঙের ফাইল, তার মধ্যে কি কি ছিল আমরা কেউ দেখতে পাইনি। কি অভিযোগ প্রতীক জৈনের বিরুদ্ধে? প্রতীক জৈনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তিনি দিল্লির একটি আর্থিক প্রতারণার মামলার সঙ্গে যুক্ত। সঠিক জায়গাতেই তৃণমূল ঘাঁটি বেঁধেছে। তৃণমূল যার বিরুদ্ধে, যার নেতাদের বিরুদ্ধে চুরি চামারি একের পর এক কেলেঙ্কারির অভিযোগ, যে দলের নেতা এবং সেই দলের যারা ভোট মেশিনারির কাজ করে, সেই প্রতীক জৈন আইপ্যাক, তার যে বর্তমান কর্ণধার, তার বিরুদ্ধেও দুর্নীতির আর্থিক প্রতারণার অভিযোগ। চোরে চোরে জনে মাস্তুতো ভাই, এমনটাই অভিযোগ উঠছে। কি হয়েছে না হয়েছে সেটা তো কোর্টে প্রমাণ করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলটা নিয়ে বেরোলেন তার মধ্যে কি ছিল, কি ছিল, কেন পুলিশকে দেখাননি? তদন্ত যখন চলছে তার মধ্যে তিনি কি আদৌ সেটা তদন্তকারী আধিকারিকদের দেখিয়ে বার করেছেন? এর আগে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি দুর্নীতি যেখানেই হয় তিনি দুর্নীতিগ্রস্তদের কেমন জানি কখনো প্রকাশ্যে কখনো পরোক্ষভাবে সমর্থন জানিয়ে বসেন। কখনো চোর কেষ্টর অভিযোগ, জেলখাটা আসামি, তার বিরুদ্ধে যখন অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেষ্ট ভালো ছেলে, কেষ্টর নাকি মাথায় অক্সিজেন যায় না। পার্থবাবুর পাশেও তিনি দাঁড়িয়েছেন। পরে অবশ্য যখন কোটি কোটি টাকা তার বান্ধবীর ফ্ল্যাট থেকে সোনা দানা গয়না বাজে বাজে টয় খেলনা এসব যখন উদ্ধার হলো, পার্থবাবুর ফ্ল্যাট থেকে যখন টাকা উদ্ধার হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকটি নট হয়ে গেলেন ঠিকই, কিন্তু তার আগে অবধি তো সমর্থন জানিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় এই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের। শুধু কি তাই, একের পর এক নেতা গ্রেফতার হয়েছেন সারদা কেসে। এই সারদা কেসে অভিযোগ উঠেছিল তৎকালীন বিধাননগর পুলিশের যিনি পুলিশ কমিশনার রাজীব কুমার, যার এই মাসে রিটায়ারমেন্ট, তার বিরুদ্ধেও অভিযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসে গেছিলেন। আমি সাক্ষী ছিলাম সেই ঘটনার, যখন সল্টলেকের অফিস থেকে, সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই আধিকারিকরা বেরিয়ে গিয়ে সরাসরি হানা দিলেন কলকাতার সেই সময়ে বর্তমান পুলিশ কমিশনারের বাসভবনে। ছুটে এলো কলকাতা পুলিশ বাঁচানোর জন্য। সিবিআই অফিসারকেই কার্যত তারা ধরপাকড় করে নিয়ে গেল থানায়। সেই দৃশ্য চাক্ষুষ করেছিলাম সেদিন। আমরা দেখেছি কিভাবে দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের পাশে রাজ্যের পুরো প্রশাসন পাশে দাঁড়িয়ে যায়। একই ঘটনা দেখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে তার নাকি ফাইল, তার দলের ফাইল নাকি লোপাট করার চেষ্টা করেছে ইডি। ইডির কি প্রমাণ, মানে কি দরকারটা রয়েছে? ইডি তো দুর্নীতির অভিযোগ দেখতে গিয়েছে। আর যদি তাই হয়, মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলগুলো বের করলেন সেই ফাইলগুলো কি কাউকে দেখালেন, দেখানোর প্রয়োজন মনে করলেন? এটা কি, আবারও বলছি, তদন্তে বাধা দেওয়ার অভিযোগ নয়, বিতর্কিত পদক্ষেপ নয়? আইপ্যাকের কর্ণধারের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল কি করছিল? যদি ফাইল থাকারই কথা তাহলে তো আইপ্যাকের অফিসে থাকবে। কেন প্রতীক জৈনের বাড়িতে? প্রতীক জৈনের বাড়িতে তো দুর্নীতির বিভিন্ন প্রমাণ খুঁজতে গিয়েছিল। তাহলে কি সেই জায়গায় কোনো রকম আঘাত দেওয়ার চেষ্টা হয়েছে, বাধা দেওয়ার চেষ্টা হয়েছে? এটা একটা কার্যত এখন রাজনৈতিক লড়াইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, যেটা আদৌ বিষয়ে সম্পূর্ণ দুর্নীতির অভিযোগ, সেখানে বিষয়টাকে রাজনীতির পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। কী কারণে?
কোথাও কি ভয় পেয়েছেন? খেলা হবে যিনি বলছেন তিনি ডিফেন্ড করছেন এখন। স্ট্রাইকে কিন্তু ইডি সিবিআই। আরও কত অভিযোগ আসবে আমরা জানি না। আভাস পাচ্ছিলাম ফেব্রুয়ারি 15 থেকে, মোটামুটি জানুয়ারি 15 থেকে শুরু হওয়ার কথা ছিল, ফেব্রুয়ারি 15 অবধি চলার কথা ছিল। তার আগেই দেখছি ওপেনিং ব্যাটসম্যান ব্যাট করতে নেমে গেছে। দিল্লির একটি 2 বছর পুরনো মামলা, আর্থিক প্রতারণার মামলা, সেখানে এই মামলাটা যখন শুরু হয়েছিল তারপর থেকেই তদন্ত চলছিল। সেখানে তদন্ত করতে করতে সরাসরি দেখা যায় প্রতীক জৈনের নাম, এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবরও প্রচারিত হচ্ছে যে দুর্নীতির সেই আর্থিক প্রতারণার টাকা নাকি এই আইপ্যাকে ঢালা হয়েছে। একটা সময় আইপ্যাকের সঙ্গে প্রশান্ত কিশোর জড়িত ছিলেন, যিনি কলকাতায় তার ভোট ট্রান্সফার করেছিলেন। তিনি কলকাতারও ভোটার হয়ে উঠেছিলেন এবং পাশাপাশি ভোটার হয়ে উঠেছিলেন বিহারের। একসঙ্গে 2 জায়গায় ভোট, ফলস ভোট। শুরু থেকেই এই আইপ্যাকের কাজকর্ম নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এই আইপ্যাক যারা 2021-এ তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের সরকারি কর্মী বানিয়ে ঢুকিয়ে দিয়েছিল ভোট মেশিনারির মধ্যে। অভিযোগ ওঠে যে বিভিন্ন তৃণমূলপন্থী যারা শিক্ষক ছিলেন বা অন্যান্য দপ্তরের লোকজন ছিলেন সরকারি দপ্তরের, তাদেরকে ভোট মেশিনারিতে ব্যবহার করেছিল এই আইপ্যাক, এবং এদেরকে দিয়ে ছাপ্পা, রিগিং, কাউন্টিংয়ের সময় গন্ডগোল, কাউন্টিংয়ের যে মেশিনগুলো হয় ইভিএমের মধ্যে উলটপালট করে দেওয়া, নানান রকম অভিযোগ উঠেছিল। যেই অভিযোগ এখনো বিচারাধীন, তদন্ত হয়নি, ফলে ফলাফল আমরা জানতে পারিনি। কিন্তু সেই সময় যারা 2021-এ সেই সময় যারা ভোট মেশিনারির মধ্যে ছিলেন, বিজেপির যারা এজেন্ট ছিলেন, কাউন্টিং এজেন্ট কিংবা পোলিং এজেন্ট, সকলেই কিন্তু অভিযোগ করেছিলেন। এই অভিযোগ, সকলের অভিযোগ তো পুরোপুরি মিথ্যে হতে পারে না। বিরোধী দলনেতা পর্যন্ত বলেছেন যে 2021-এ নির্দিষ্ট সময়ে যে সিসিটিভিগুলো ছিল সেগুলো অফ করে রাখা হয়েছিল, এবং একই টাইমে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সিসিটিভি অফ ছিল। অর্থাৎ একটা পরিকল্পনা করে সেই সময় একটা সায়েন্টিফিক রিগিং করা হয়েছিল। বিরোধী দলনেতা বারংবার অভিযোগ করেছেন, সেটা তিনি অভিযোগ আকারে পেশ করেছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালের তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে। ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান। এটা একজন মুখ্যমন্ত্রী, তিনি শুধু রাজনৈতিক নেতা নেত্রী নন, প্রশাসনিক কর্ত্রী। নিন্দা জানাই, এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। আইপ্যাক ভোটার লিস্ট থাকবে কেন? আইপ্যাকের কাছে ভোটার লিস্ট থাকবে কেন? আমি মুখ্যমন্ত্রী যাওয়া, সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন, রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময়, এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে। আপনার যখন ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এটা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যাবে। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পার্টি অফিসে তল্লাশি করবে, পাঠিয়ে দেখুন পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আপনার বাড়িতে যদি তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যাবে। এবার বলুন কি হবে? এবার যখন
এই বিড়াল ঠেলায় পড়েছে তখন কিন্তু গাছে উঠেছে। প্রতীক জৈনের এখন অবধি যখন এই ভিডিওটা রেকর্ড করছি ততক্ষণ আমরা দেখতে পাইনি প্রতীক জৈনের কোনো বক্তব্য সামনে আসেনি, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি শুরু করে দিয়েছেন। আমরা দেখলাম কৃষ্ণা চক্রবর্তীকে, তিনি বিধাননগর কর্পোরেশনের মেয়র, তিনি পৌঁছে গেছিলেন সল্টলেক সেক্টর 5-এর ওই আইপ্যাকের দফতরের সামনে, এবং সেখানে পৌঁছে গিয়ে তিনি নানান রকম কথা বললেন নাকি উন্নয়নের পাঁচালে শুনতে এসেছেন। তিনি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ফোন পেয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর স্নেহধন্য, তিনি সেখানে গিয়েছেন, দলের কাজকর্ম করছেন, সেটা কোনো বক্তব্য নয়। সেখানেও নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে যাবেন। ফাইলগুলো কি সরিয়ে আনা হবে? কোন ফাইলগুলো সরিয়ে না আসা হবে সেটা কিন্তু বড় প্রশ্ন। ইডির কিন্তু সতর্ক থাকার প্রয়োজন আছে। আমরা সারদা কাণ্ডের সময়ও দেখেছি কোনো একটি ডায়েরি, কোনো একটি পেন ড্রাইভ লোপাট হয়ে গেছে, সারদা তদন্তের আজ অবধি বিচার হয়নি। সেরকম ঘটনার যদি প্রত্যেকবার পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু এই দিল্লির এই প্রতারণা মামলারও বিচার হবে না। আমরা চাই প্রত্যেক দুর্নীতির, প্রত্যেক সব কিছুর তদন্ত হোক, ঠিকভাবে তদন্ত হোক। কয়েকদিন আগে অমিত শাহ এসেছিলেন, আমরা দুর্নীতির বিষয়ে তাকে প্রশ্ন করেছিলাম, অনেকে সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন। প্রত্যেকটা বিজেপির নেতাদের সেটিং তত্ত্ব নিয়ে প্রশ্ন শুনতে হয়। যারা এখন প্রশ্ন করেন তারা ধীরে ধীরে উত্তর পাচ্ছেন। সেটিং ফেটিং ঘেটিং কিছুই নেই, কোনোদিন ছিল না। সঠিক সময়ে সঠিক চিকিৎসা হবে তারা বলেছিলেন, এবং সঠিক সময় চলে এসেছে, চিকিৎসা হবে। জেনে রাখুন, এবারের নির্বাচন সনাতনীদের জন্য শেষ নির্বাচন। এবারের নির্বাচনে এখন যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, তারপর এবার যদি সনাতনের হার হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ যে এখানে সভ্যতা সংস্কৃতির পরিবর্তন হয়ে যাচ্ছে সেটাকে ঠেকানো যাবে না। এখন কয়েকদিন আগে আমরা দেখলাম, আবারও বলছি, ঘটনাটা খুব অ্যালার্মিং। একজন মহিলা সাংবাদিককে অন্য একটি চ্যানেলের, তাকে বলা হলো হিজাব পরে আসুন, তারপর আপনার সাথে কথা হবে, আপনি কেন পর্দা করছেন না, আমাদের অসুবিধা হচ্ছে। এই সভ্যতা সংস্কৃতির দেশে হিজাব কালচার কি ছিল? অন্য ধর্মের মানুষ, যারা হিন্দু ধর্মের মানুষ বা যারা মুসলিম নন, তারা কেন হিজাব পরবেন? কেন হিজাব পরতে বাধ্য করা হবে? এই যে সভ্যতা সংস্কৃতির উপর যে আগ্রাসন চলছে, এটাকে আটকানোর ভোট এবারের ভোট। শুধুমাত্র রাজনীতির লড়াই নয়, রাজনীতির জায়গায় থাকবে, আছে, ছিল চিরকাল। কিন্তু যে ধরনের কালচারের পরিবর্তন হয়েছে, আমাদের এটাই কিন্তু বাঙালিদের জন্য শেষ হোমল্যান্ড। আর বাঙালির কোনো জমি নেই। অন্য রাজ্যে আপনি গেলে সেখানকার সভ্যতা সংস্কৃতি মেনে সেখানকার মতো হয়ে থাকতে হবে, বাঙালির আর কোনো হোমল্যান্ড নেই। একটা ছোট্ট ত্রিপুরা আছে বটে, কিন্তু ত্রিপুরায় তো এত বাঙালি পালিয়ে যেতে পারবেন না। পালাবেনই বা কেন? নিজের ভূমি, মাতৃভূমি, নিজের সভ্যতা সংস্কৃতি রক্ষা করবেন না কেন? সেইটাকে যদি বাঁচাতে হয় তাহলে এবার কিন্তু মানুষকে সজাগ থাকতে হবে। ফিরে আসি মূল জিনিসে। এবারের লড়াইটা কিন্তু খুব সিরিয়াস জায়গায় হতে চলেছে। কোনো জায়গায় কেউ কাউকে ছাড় দেবেন না। আজকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলেছেন, আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দল হিসেবে তার বিরুদ্ধে কি কোনো দুর্নীতির অভিযোগ ম্যাডামের কাছে আছে? যদি থাকে তাহলে তারা তদন্ত করতেই পারেন। প্রতীক জৈনের বিরুদ্ধে 2 বছর আগে থেকে মামলা হয়ে পড়ে আছে। কে কোথায় কার কাছ থেকে টাকা নিয়েছে সেটা কি তদন্ত করে দেখবে না তদন্তকারী সংস্থাগুলি? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্দিষ্ট অভিযোগ না থাকে, তিনি তো তাহলে যেটা করবেন সেটা প্রতিহিংসা বলে গণ্য হবে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বুঝিয়ে দিচ্ছেন তিনি প্রতিহিংসার রাজনীতি করছেন। এবং যেদিন এই ঘটনাটা ঘটছে সেদিনই কিন্তু রাজ্যে এসেছেন জগৎ প্রকাশ নড্ডা, সদ্য বিদায়ী বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর আগমনের দিন তার বিভিন্ন কর্মসূচি আছে, তার মধ্যেই আমরা শোনার চেষ্টা করব তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন। এর আগে অবশ্য অমিত শাহ বলে দিয়েছেন, আমরা ইডি সিবিআই এর কাজে কোনো রকমভাবে ইন্টারফেয়ার করি না, কিন্তু তারা যেভাবে কাজ চালাচ্ছেন কাজ চালাবেন। তিনি মুখে কিছু বলেননি, কিন্তু কাজকর্ম কিন্তু শুরু হয়ে গেছে। ये भारतीय जनता पार्टी का सिद्धांत है और हम सब भारतीय जनता पार्टी के कार्यकर्ता से लेके मोदी जी तक कटिबद्ध है कि मूल समेत तृणमूल कांग्रेस की सरकार को हम उखाड़ कर फेंकेंगे। যে সকাল 7টা থেকেই এই তদন্ত চলছে, তল্লাশি অভিযান চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি 11:30টার সময় বাড়ি থেকে বেরোলেন, তার কিছুক্ষণ পরেই পৌঁছে গেলেন প্রতীক জৈনের বাড়িতে। কি কথা হয়েছে দুজনের মধ্যে কেউ জানে না, কিন্তু তিনি যেভাবে, আমরা বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধর্নায় বসে যেতে পারে। 2-1 দিন আগের ভিডিওতেই, যারা ওই ভিডিও আপনারা দেখেছেন তারা জানেন
এবং যারা দেখেননি তাদেরকে জন্য আমি আই বাটনে সেই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। সেই পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধর্নায় বসে যেতে পারেন। এবং খেলা কিন্তু শুরু হয়ে গেছে বন্ধু, অনেক ঝড় আসবে এই বাংলার উপরে। আমরা অনেক যারা হাত গণনা করেন, যাদেরকে গণৎকার বলা হয়, জ্যোতিষী, তাদের সঙ্গে কথা বলেছেন, প্রত্যেকে একই কথা বলেছেন আমাদের, এবারের নির্বাচনে কিন্তু মহাসংগ্রাম হবে, একেবারে কুরুক্ষেত্রের যুদ্ধের মতন, রক্তপাত হবে, অনেক ঝড়ঝাপটা আসবে, অনেক রকমের কৌশল অবলম্বন করা হবে, সব কিছুই হবে এবং সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। আবারও বলছি, কে কোথায় দুর্নীতির অভিযোগ করে রেখেছেন, কে কার বিরুদ্ধে করে রেখেছেন, অনেক ক্ষেত্রে আপনারা এটাও দেখতে পাবেন। আজকে বলে দিই, রাজ্য পুলিশের কাছে কোনো মামলা রয়েছে, সেগুলোকে টেক ওভার করে নেওয়া হবে। পুলিশের কাছেই দুর্নীতির অভিযোগ, কিন্তু পুলিশ তদন্ত করেছে না করেনি সেটা নিয়ে নানান রকম গুঞ্জন রয়েছে, অভিযোগ যেটা সঠিক তদন্ত হয়নি। যে সমস্ত ক্ষেত্রে রাজ্যের পুলিশের কাছে অভিযোগ এসেছে কিন্তু সঠিক তদন্ত হয়নি, বিভিন্ন রকমের প্রতারণা বা দুর্নীতির মামলা বা অন্যান্য যে কোনো ধরনের মামলা, রাষ্ট্রীয় সুরক্ষার মামলা পর্যন্ত হতে পারে, সেই সমস্ত মামলাগুলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা টেক ওভার করে নেবে, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। আগামী দিনে এরকম যদি হয়, কয়েকদিনের মধ্যে অবাক হবেন না। আগাম খবর দেওয়ার দরকার ছিল, নির্দিষ্ট কোনো এফআইআর নাম্বার আপনাদেরকে বলবো না, কারণ তদন্তের বিচারাধীন বিষয়। কিন্তু যদি আপনারা দেখতে পান, আমাকে একবার অন্তত ধন্যবাদ দিয়ে দেবেন যে দাদা আপনি বলেছিলেন বা ভাই আপনি বলেছিলেন। আপাতত এখানে শেষ করছি বন্ধুরা। আপনাদের এই ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত। ওপেনিং ব্যাটসম্যানের ওপেনিং যে রানগুলো, সেগুলো কেমন লাগছে দেখতে। যারা বলেছিল খেলা হবে, তারাও খেলতে নেমেছে কিন্তু তারা ডিফেন্ড করছে, সেটা কেমন লাগছে। যে কোনো ধরনের মতামত, পক্ষে বা বিপক্ষে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আপনাদের মতামত। পাশাপাশি এই লড়াইয়ে যারা আমাদের সমর্থন দিতে চান, তারা সাবস্ক্রাইব বাটনের পাশে সুপার থ্যাঙ্কস বাটন রয়েছে, $সাইন হার্ট শেপের মধ্যে, ওই বাটনে ক্লিক করে আপনাদের সাহায্য রাশি আমাদের পাঠাতে পারেন। পাশাপাশি আমাদের মেম্বারশিপ আপনারা নিতে পারেন। মেম্বারশিপ নিলে মেম্বারশিপ জয়েন বাটন ক্লিক করে মেম্বারশিপ নেওয়া যায়। আপনারা যদি মেম্বারশিপ নেন, ভিডিওগুলো খুব আগে দেখতে পাবেন, কিছু কিছু ক্ষেত্রে একদিন আগে, কিছু কিছু ক্ষেত্রে 3-4 ঘন্টা আগে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন, বেল নোটিফিকেশন অন করে দিন, এর জন্য কিন্তু কোনো টাকা কড়ি লাগে না। যেটা হবে সেটা সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং এই ধরনের মূল্যবান ভিডিও আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।